नमस्कार दर्शक बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके आमी स्वागत जानाई। आशा करी आपनारा प्रत्येके भालो आछेन, सुस्थ आछेन, आनंदे आछेन। लग्न भावे कोन ग्रह अवस्थान करले तार प्रभाव एकजन व्यक्तिर चरित्रेर ओपर किभाबे पड़े एटी हलो आजके आमार एई भिडियोर आलोच्य विषय। आमी एर आगेओ आलोचना करेছি যে আমাদের জন্মছকে যে লগ্ন ভাব বা আমাদের জন্মছকের যেটা প্রথম ভাব সেটা হলো আমরা নিজেরা, অর্থাৎ আমরা নিজেদের ব্যাপারে এই লগ্ন ভাব থেকে জানতে পারি বা আমাদের জন্মছকের প্রথম ভাব থেকে জানতে পারি। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, আমাদের শারীরিক গঠন কেমন হবে, আমাদের মন মানসিকতা কেমন হবে, আমাদের রুচিবোধ, ইচ্ছা শক্তি, জীবনী শক্তি, কতটা আমরা প্রাণবন্ত হব, কতটা আমরা এনার্জেটিক হব, আমাদের চরিত্রের মধ্যে কি কি বিশেষ দিক লক্ষ্য করা যাবে, এই সব কিছুকে আমরা নির্ধারণ করি আমাদের লগ্ন ভাব থেকে। অর্থাৎ আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই ভাব বা এই ঘর প্রথম ভাব একজন ব্যক্তির জীবনে কতখানি গুরুত্বপূর্ণ এবং জন্মছকে তার ইম্পর্টেন্স ঠিক কতখানি। এবার এরকম একটি ভাবে গ্রহদের কি কি ভূমিকা থাকতে পারে, কোন গ্রহের কি ভূমিকা থাকতে পারে, এই যে নবগ্রহের ব্যাপারে আমরা শুনেছি বা জেনেছি বা আমরা দেখতে পাই। তা এই যে নবগ্রহ রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত এই যে গ্রহগুলো, এই গ্রহগুলির কি ভূমিকা থাকতে পারে আমাদের এই লগ্ন ভাবে এবং পূর্বজন্মের সঙ্গে তার কি সম্পর্ক সেইটা নিয়েই আজকে আমি মূলত আলোচনা করব। দেখুন, লগ্নভাবে গ্রহ অর্থাৎ আমাদের লগ্নের ঘরটিতে বা ভাবটিতে যেই গ্রহ অবস্থান করছে তাকেই আমরা বলছি লগ্নভাবে গ্রহ, বা লগ্নভাবের অধিপতি গ্রহ হতে পারেন, অথবা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ অনুযায়ী যে সাবলর্ডের কনসেপ্টটা আছে সেই সাবলর্ডও হতে পারে, অর্থাৎ প্রথম ভাব বা লগ্ন ভাবের যিনি সাবলর্ড। এবার সাবলর্ডের কনসেপ্টটা অনেক জটিল একটা ব্যাপার, আমি অত টেকনিক্যাল টার্মসের মধ্যে যাচ্ছি না। আপাতত আপনারা এইটুকু ধরে নিন যে লগ্ন ভাবের ওপর কোন গ্রহের কি প্রভাব থাকতে পারে। তা নবগ্রহ নিয়ে যখন আলোচনা হচ্ছে প্রথমেই আমরা শুরু করছি রবি দিয়ে। রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ এবং আত্মা ছাড়াও রবির আরও অনেক ভূমিকা কিন্তু আমাদের জীবনে থাকে। এবার লগ্নের ওপর বা লগ্ন ভাবের ওপর রবির প্রভাব থাকলে একজন ব্যক্তির জীবনে কি কি ঘটতে পারে সেটা আগে একটুখানি আলোচনা করা যাক। প্রথমত, সেই ব্যক্তি একটু রাজকীয় স্বভাবের হতে পারেন, তার চরিত্রের মধ্যে একটা গাম্ভীর্য থাকতে পারে, তার কথাবার্তার মধ্যে একটা ওয়েট থাকতে পারে, একটা ওজন থাকতে পারে। লুজ টক করা বা মানে খুব একটা ইয়ারকি মেরে ফাজলামো মেরে কথাবার্তা বলা এই ব্যাপারটা তার মধ্যে থাকে না। কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য প্রকাশ পায়, স্বভাবের মধ্যে একটা রাজকীয় ব্যাপার প্রকাশ পায় এবং জিনিসপত্র চয়নের ক্ষেত্রেও তিনি কিন্তু একটু রাজকীয় স্বভাব দেখান। অর্থাৎ তিনি যখন কোনো জামা কাপড় কেনেন সেই জামা কাপড়টা কিন্তু ব্র্যান্ডেড হওয়া চাই। তিনি যখন কোনো খাবার খান সেই খাবারটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে একটু রাজকীয়ভাবে দেখতে হবে, এরকম টাইপের খাবার দাবার তিনি পছন্দ করেন। তা এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু একজন ব্যক্তির মধ্যে দেখা যায় যদি তার লগ্নভাবে রবি অবস্থান করে তাহলে। এছাড়া আর কি হয়, সেই ব্যক্তি প্রচণ্ড রকম দয়ালু হতে পারেন, দান ধ্যান করতে পারেন, প্রকৃত অর্থে দাতা হতে পারেন, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে পারেন এবং প্রচণ্ড রকম কর্তব্যপরায়ণ হন। প্রতিটি মানুষের ক্ষেত্রে তার জীবনে যারা যারা যে সমস্ত মানুষদের সাথে তার সম্পর্ক রয়েছে বা পরিবারের সদস্যেরা, বন্ধুবান্ধবেরা, আত্মীয় স্বজন, এদের প্রতি তার একটা কিন্তু বিরাট বড় দায়িত্ববোধ কাজ করে। সবসময় একটা দায়িত্বের মধ্যে তিনি নিজেকে কিন্তু আবদ্ধ রাখেন। তা রবি যদি লগ্নভাবে অবস্থান করে তাহলে একজন জাতক বা জাতিকার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে। তবে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এখানে শুধু
একটা গ্রহকে দেখলেই হবে না, শুধু রবিকে দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে রবির ওপর কোন কোন প্ল্যানেটের বা কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, রবি অন্য কোনো প্ল্যানেটের সাথে একসাথে এই লগ্নভাবে বসে আছে কিনা, তাদের মধ্যে ডিগ্রিগত দূরত্ব কতখানি, বা রবি কার নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের নক্ষত্রে রবি বসে আছে, এটাও কিন্তু প্রচণ্ড রকমভাবে প্রভাব ফেলতে পারে এবং ফেলেও। এবার রবির যে সমস্ত মিত্র গ্রহ তাদের সঙ্গে যদি সংযোগে থাকে বা তাদের দৃষ্টি যদি রবির ওপরে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু রবির যেগুলো শত্রু গ্রহ, অর্থাৎ শত্রু বলতে এখানে কাদেরকে বলা হচ্ছে, রবির শত্রু হচ্ছে মূলত শনি, শুক্র, রাহু এবং কেতু। এই চারটি গ্রহ হচ্ছে রবির শত্রু গ্রহ, অর্থাৎ এদের চরিত্রের সাথে রবির চরিত্রটা কিন্তু মেলে না, তাই তারা শত্রু। এবার রবি যদি আমাদের লগ্নভাবে থেকে এই প্ল্যানেট বা এই গ্রহগুলির সাথে সংযোগে থাকে বা এদের সাথে এদের নক্ষত্রে যদি রবি থাকে তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনে অন্যরকম ঘটনাও ঘটতে পারে। কীরকম ঘটতে পারে? প্রথমে আমি আসি রবি আর শনির কানেকশানটাতে। রবি যদি শনির নক্ষত্রে থাকে, মানে লগ্নভাবে থেকে রবি যদি শনির নক্ষত্রে থাকে বা রবি যদি শনির সাথে ক্লোজ কনজাংশনে থাকে তাহলে একজন ব্যক্তির জীবনে কি হয়? দেখুন, রবি মানে হচ্ছে প্রকাশ, রবি মানে হচ্ছে আলো, রবি মানে হচ্ছে বিকাশ, আর শনি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটি গ্রহ। অর্থাৎ শনি যদি রবিকে কন্ট্রোল করে বা শনির সাথে রবি যদি ক্লোজ কনজাংশনে থাকে তাহলেও কন্ট্রোলটা শনির হাতেই চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, শনির অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা রবির প্রকাশকে ঢেকে দিচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তির যতই যোগ্যতা থাকুক না কেন তার কিন্তু প্রকাশটা ঠিকমতো ঘটছে না। অর্থাৎ তার প্রতিভা, তার যে ট্যালেন্ট, তার যে পোটেনশিয়ালিটি, এটা কিন্তু মানুষের কাছে ঠিকঠাকভাবে প্রকাশ পাচ্ছে না। এবার এই ব্যাপারটা কিন্তু আমাদের পূর্বজন্মের সাথে রিলেটেড হতে পারে। কীরকম? আজকে আমার প্রতিভা যদি মানুষের সামনে প্রকাশ না পায় বা আমার যতখানি যোগ্যতা সেটা যদি মানুষ বুঝে উঠতে না পারে তাহলে ধরে নিতে হবে যে পূর্বজন্মে আমি হয়তো কারোর যোগ্যতাকে বা কারোর প্রতিভাকে যোগ্য সম্মান দিইনি। সেই কারণে একজন ব্যক্তির সাথে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। এবার আমি আসি রবি এবং শুক্রের কনজাংশনে। রবি যদি লগ্নভাবে থেকে শুক্রের দ্বারা দৃষ্ট হয় বা শুক্রের নক্ষত্রে থাকে বা শুক্রের সাথে একটা ক্লোজ কনজাংশনে থাকে, ক্লোজ কনজাংশন মানে 10 ডিগ্রি বা তার কম দূরত্বে যদি থাকে, তাহলে কি হচ্ছে, শুক্র তখন রবিকে নিয়ন্ত্রণ করছে। শুক্র যদি রবিকে নিয়ন্ত্রণ করে তাহলে একজন ব্যক্তি কোনো নারীর ওপর নির্ভরশীল হতে পারেন এবং নারীর দ্বারা তিনি কিন্তু অপমানিত বা বদনামপ্রাপ্তও হতে পারেন। এবার এটা পূর্বজন্মের সাথে কিভাবে কানেক্টেড হলো? হয়তো সেই ব্যক্তি পূর্বজন্মে কোনো মহিলাকে অসম্মান করেছিল বা তার দ্বারা কোনো মহিলা বা কোনো নারী অপমানিত হয়েছিল বা বদনামপ্রাপ্ত হয়েছিল। এরকম নানান রকম অন্যায় অবিচার তিনি হয়তো কোনো মহিলার সাথে করেছিলেন, যেই কারণে এই জন্মে তাকে মহিলার দ্বারা অপমানিত হতে হচ্ছে অথবা মহিলার ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এবার আমি আসি রবি আর রাহু। রাহুর সঙ্গে যদি রবি কনজাংশনে থাকে বা রাহুর দৃষ্টি যদি রবির ওপর থাকে বা রবি যদি রাহুর নক্ষত্রে থাকে লগ্নভাবে, তাহলে কি হবে? রবি মানে হচ্ছে মান সম্মান পাওয়ার ইচ্ছা আর রাহু মানে হচ্ছে সব কিছুকেই বাড়িয়ে তোলা। অর্থাৎ রাহু যদি রবিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে তাহলে একজন ব্যক্তির মান সম্মান পাওয়ার ইচ্ছেটা প্রচণ্ড রকম প্রবল হয়ে উঠবে এবং তার জন্য তিনি নানান রকম খারাপ পন্থাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা খারাপ পথে কিন্তু হাঁটতে পারেন, যেটা খুব একটা স্বাভাবিক নয় এবং তার জন্য তার কিন্তু পরবর্তীকালে গিয়ে অপমানিত বা বদনামপ্রাপ্ত তিনি কিন্তু হয়ে যেতে পারেন। এবার রাহু যদি রবিকে কন্ট্রোল করে তার ফলাফল তো আমি আপনাকে বললাম আপনাদের, কিন্তু এটা পূর্বজন্মের সাথে কিভাবে কানেক্টেড? কেন এই ব্যক্তির এই জন্মে রাহুর সাথে রবির সংযোগটা হলো? তার কারণ গত জন্মে তিনি হয়তো এই মান সম্মান পাওয়া নিয়েই
কোনো খারাপ পন্থা অবলম্বন করেছিলেন বা মানুষকে তার যোগ্য সম্মান দেননি, তাই জন্য এই জন্মে তাকে জোর করে এই মান সম্মান আদায় করতে হচ্ছে এবং পরবর্তীকালে গিয়ে তার জন্য কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। একইভাবে কেতু যদি রবিকে নিয়ন্ত্রণ করে বা কেতুর নক্ষত্রে যদি রবি থাকে লগ্নভাবে, তাহলে একজন ব্যক্তির মধ্যে থেকে মান সম্মান পাওয়ার ইচ্ছেটাই কিন্তু চলে যায়। যেখানে মান সম্মান পাওয়ার কথা, যেখানে অ্যাওয়ার্ড পাওয়ার কথা, যেখানে রিওয়ার্ড পাওয়ার কথা, সেই সমস্ত জায়গা থেকে তিনি কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যান, তার আর কিন্তু সম্মানটা পেয়ে ওঠা হয় না। তাহলে এই ছিল হচ্ছে লগ্নভাবে রবির প্রভাব। এবার আমরা আসি চন্দ্রের প্রসঙ্গে। লগ্নভাবে যদি চন্দ্র থাকে, তাহলে চন্দ্রের প্রভাবে একজন ব্যক্তির মন মানসিকতা কীরকম হতে পারে বা তার চরিত্র কীরকম হতে পারে। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মন, চন্দ্র হচ্ছে আবেগ। অর্থাৎ লগ্নভাবে যদি চন্দ্র থাকে বা চন্দ্রের কোনো প্রভাব থাকে, তাহলে একজন মানুষ, একজন ব্যক্তি, সে কিন্তু প্রচণ্ড রকম আবেগপ্রবণ হতে পারেন। তার মনের মধ্যে আবেগটা একটুখানি বেশি মাত্রায় কাজ করতে পারে এবং তিনি প্রচণ্ড রকম মানুষের সাথে মেলামেশা করা, মানুষকে একটুখানি ভালোবাসা দেওয়া, এই ব্যাপারগুলো তার মধ্যে একটু কাজ করে। কারণ চন্দ্র একটা সামাজিক গ্রহ, চন্দ্র মানে হচ্ছে মনের বিকাশকে বোঝায়। তো তাই জন্য সেই ব্যক্তি প্রচণ্ড খোলামেলা স্বভাবের হতে পারেন। তাই এটা ছিল হচ্ছে চন্দ্রের পজিটিভ দিকগুলো। কিন্তু চন্দ্রেরও কিছু শত্রু আছে। দেখুন, থিওরিটিক্যালি দেখতে গেলে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত বইগুলো রয়েছে, তাতে কিন্তু চন্দ্রকে মায়ের সাথে তুলনা করা হয়েছে এবং যেহেতু চন্দ্র হলেন মাতা, চন্দ্র আমাদের মা, তাই মনে করা হচ্ছে যে চন্দ্রের কোনো শত্রু নেই, অর্থাৎ মায়ের কোনো শত্রু হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে চন্দ্রেরও কিন্তু শত্রু রয়েছে। চন্দ্রের শত্রু কারা? এদেরকে বলা হচ্ছে ব্যবহারিক শত্রু বা প্র্যাকটিক্যাল এনিমি। চন্দ্রের শত্রু হচ্ছে শনি, চন্দ্রের শত্রু হচ্ছে বুধ, রাহু এবং কেতু। এই চারটি গ্রহ কিন্তু চন্দ্রের শত্রু। অর্থাৎ চন্দ্র যদি লগ্নভাবে থাকে এবং এই গ্রহগুলির দ্বারা যদি দৃষ্ট হয়, অর্থাৎ এই গ্রহগুলি যদি চন্দ্রের ওপরে দৃষ্টি রাখে বা এদের সাথে ক্লোজ কনজাংশনে যদি চন্দ্র থাকে, অর্থাৎ 8 ডিগ্রি বা তার কম, রবির ক্ষেত্রে আমি 10 ডিগ্রি বলেছিলাম, কিন্তু অন্যান্য প্ল্যানেটের মধ্যে ডিস্টেন্সটা মাপতে গেলে সেখানে 8 ডিগ্রি ধরা হয়। তাহলে এই প্ল্যানেটগুলোর সঙ্গে যদি চন্দ্র কনজাংশনে থাকে বা এদের নক্ষত্রে যদি থাকে লগ্নভাবে, তাহলে একজন ব্যক্তির জীবনে কি হতে পারে। দেখুন, চন্দ্রের সঙ্গে যদি শনির কনজাংশন থাকে, তাহলে একজন ব্যক্তির মন প্রচণ্ড রকম নেগেটিভ হয়ে যেতে পারে। সে কিন্তু প্রচণ্ড রকম নেগেটিভ মাইন্ডেড হয়ে যেতে পারে, বা বলা ভালো তিনি কিন্তু প্রচণ্ড রকম অল্পতেই ভয়ভীত হয়ে পড়া, অন্ধকারাচ্ছন্ন একটা মন হওয়া, অন্ধকারে ডুবে থাকা, মনের মধ্যে নানান রকম নেগেটিভিটি কাজ করা, অর্থাৎ আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না, সব কিছু করার আগে প্রচণ্ড রকমভাবে ভাবনা চিন্তা করে তারপরে কাজ করা, বা কথায় কথায় মন একটু হতাশ হয়ে পড়া বা একটুখানি দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। এটা কখন ঘটে? যদি চন্দ্র শনির নক্ষত্রে থাকে বা শনির সাথে ক্লোজ কনজাংশনে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে পূর্বজন্মে এই ব্যক্তি অন্য কারোর ক্ষেত্রে হয়তো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রচুর মানুষকে তিনি ডিমোটিভেট করতেন, কাউকে কোনো রকম সাহস তিনি যোগাতেন না, এরকম বিভিন্ন রকমের ব্যাপার তিনি করতেন, যেই কারণে এই জন্মে চন্দ্রের মতো একটা প্ল্যানেট শনির সাথে ক্লোজ কনজাংশনে রইল এবং যার কারণে তার মন, তার সাহস, এগুলোর বিকাশ কোনোটাই ঘটল না। এবার আমি আসি চন্দ্র এবং বুধ। দেখুন, চন্দ্র মানে হচ্ছে মন আর বুধ মানে হচ্ছে একটি বালক গ্রহ, অর্থাৎ ছটফটে, চঞ্চল, অস্থির প্রকৃতির একটি প্ল্যানেট হচ্ছে আমাদের বুধ। এইবার চন্দ্র যদি বুধের সাথে কনজাংশনে থাকে বা চন্দ্র যদি বুধের নক্ষত্রে থাকে বা চন্দ্রের ওপর যদি বুধের একটা দৃষ্টি থাকে, তাহলে সেই ব্যক্তির মন কিন্তু সবসময় চঞ্চল থাকবে, মন সবসময় অস্থির থাকবে, মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে। কারণ মার্কারি বা বুধ এটি হচ্ছে একটা ডুয়াল প্ল্যানেট, দ্বিস্বভাবযুক্ত একটি গ্রহ। তো তাই জন্য একজন ব্যক্তির মনটাকেও কিন্তু তিনি, চন্দ্র হচ্ছে মন, তা ব্যক্তির মনটাকেও তিনি কিন্তু বুধ গ্রহ
তিনি কিন্তু দ্বিধা দ্বন্দ্ব এই সমস্ত ব্যাপার দিয়ে ভরিয়ে তুলতে পারেন। সেই ব্যক্তি তখন সহজে কিন্তু কোনো রকম সিদ্ধান্তে আসতে পারবে না, এবং এই কনজাংশনটা থাকলে পরে বা এই সংযোগটা থাকলে পরে একজন ব্যক্তি কিন্তু কি বলবো মানসিক সমস্যাতে ভুগতে পারেন, এবং প্রয়োজনে তাকে কিন্তু চিকিৎসকের দ্বারস্থ হতে পারে। অর্থাৎ মানসিক রোগের যে চিকিৎসক যারা হন, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তাদের দ্বারস্থ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে এটা আমাদের পূর্বজন্মের সাথে কিভাবে কানেক্টেড, এইটা হয়তো দেখা যাবে যে তিনি আগের জন্মে অন্য কারোর মানসিক উদ্বেগের কারণ ছিলেন, অর্থাৎ তার জন্য অন্য কোনো ব্যক্তি হয়তো মানসিক যন্ত্রণা ভোগ করেছেন, বা অন্য কাউকে তিনি পাগল বা উন্মাদ প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এরকম নানান রকম অন্যায় কাজ করবার জন্য এই জন্মে বুধের মতো একটি গ্রহ তার মনের কারক গ্রহ অর্থাৎ চন্দ্রকে কিন্তু নিয়ন্ত্রণ করছে, যে কারণে তার মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে, সবসময় একটা কনফিউশনে ভুগছে, মানসিক রোগ দেখা যাচ্ছে, অস্থিরতা, চঞ্চলতা, এই সমস্ত ব্যাপারগুলো মনের মধ্যে কাজ করছে, এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে তাকে গিয়ে তার চিকিৎসা করাতে হচ্ছে, মনের চিকিৎসা করাতে হচ্ছে। চন্দ্র এবং রাহু যদি চন্দ্রকে নিয়ন্ত্রণ করে তাহলে মন কিন্তু সবসময় অতৃপ্ত থাকবে। তার কারণ রাহু হচ্ছে অতৃপ্ত বাসনা, অর্থাৎ যতই ভোগ করা হোক না কেন রাহু কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হয় না। কারণ মাইথোলজিক্যালি দেখতে গেলে রাহুর মাথা আছে কিন্তু দেহ নেই। দেহ যদি না থাকে তাহলে আমরা কোনো জিনিসই পুরোপুরি সম্পূর্ণভাবে ভোগ করতে পারবো না। তাই রাহু কিন্তু সবসময় আমাদের মনটাকে অতৃপ্ত রাখে, ভোগবিলাসের চাহিদাটাকে আরও বেশি করে বাড়িয়ে দেয়, এবং চন্দ্রের ওপর রাহুর যদি নিয়ন্ত্রণ এসে পড়ে বা লাগামটা যদি রাহুর হাতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির মন মানসিকতাও সবসময় কিন্তু একটু অতৃপ্ত থাকবে, সবসময় তার মেজাজটা একটু খিটখিটে স্বভাবের থাকবে, এবং এই সংযোগ থাকলে পরে একজন ব্যক্তি কিন্তু মদ্যপায়ীও হতে পারে, অর্থাৎ মদের প্রতি বা মদ্যপানের প্রতি, অ্যালকোহলের প্রতি তার কিন্তু একটা আসক্তি জন্মাতে পারে। এবার পূর্বজন্মের সাথে এটা কিভাবে কানেক্টেড, তিনি হয়তো এই সংক্রান্ত কোনো অন্যায় আগের জন্মে করেছিলেন, যেই কারণে তার মন এই জন্মে প্রচণ্ড রকম অতৃপ্ত, অর্থাৎ প্রত্যেকটি মানুষের তিনি হয়তো নানান রকমভাবে ক্ষতি করেছিলেন, বা তাদেরকে ঠিকমতো সেই দায়িত্বগুলো তিনি পালন করেননি, যাকে খাবার দেওয়ার দরকার ক্ষুধার্তকে তাকে খাবার দেননি, যার যেটা দরকার মানে ধরুন কারোর অর্থের দরকার তাকে সেই জিনিসটা দেননি, তার নিজের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে বা পরিবারের মধ্যে সেই দায়িত্বগুলো তিনি কিন্তু পালন করেননি, যেই কারণে এই জন্মে তার মন কিন্তু অতৃপ্ত থাকছে। এবার আমি আসি কেতুর প্রসঙ্গে, অর্থাৎ চন্দ্র যদি কেতুর সঙ্গে ক্লোজ কনজাংশনে থাকে বা কেতুর কোনো নক্ষত্রে থাকে তাহলে কি ঘটতে পারে, তাহলে একজন ব্যক্তির মনের মধ্যে কিন্তু একটা ত্যাগ স্বভাব চলে আসবে, অর্থাৎ সব কিছু থেকে দূরে সরে যাওয়া, সব কিছুকে ছেড়ে দেওয়া, সব কিছুকে ভুলে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে কাজ করতে পারে। এছাড়া আর কি হতে পারে, মনের মধ্যে মনটাকে জটিলতা গ্রাস করতে পারে, বা মনের মধ্যে নানান রকম গোপনীয়তা কাজ করতে পারে, নানান রকম হেয়ালিপনা কাজ করতে পারে, এরকম নানান রকম ব্যাপার কিন্তু ঘটতে পারে সেই ব্যক্তির সাথে যদি চন্দ্র কেতুর সঙ্গে ক্লোজ কানেকশানে থাকে অথবা কেতুর নক্ষত্রে থাকে। এবার পূর্বজন্মের সাথে এটা কিভাবে রিলেটেড, পূর্বজন্মে তিনি হয়তো তার ভোগবিলাসিতা এই যে ব্যাপারটা বা তার যে অর্থ সম্পত্তি সেটার প্রতি তিনি মারাত্মক রকমভাবে অ্যাটাচড ছিলেন, বা সেই ব্যাপারগুলোকে তিনি সহজে ভুলতে পারতেন না, একটু কৃপণ প্রকৃতির ছিলেন, নিজের সম্পত্তিকে প্রচণ্ড রকমভাবে আগলে রাখা বা এই সম্পত্তি ভোগ করবার জন্য বা জাগতিক সুখ ভোগ করবার জন্য তিনি হয়তো অন্য কাউকে ঠকিয়েছিলেন, যেই কারণে এই জন্মে এই সমস্ত জিনিসের প্রতি তার আর কোনো রকম আকর্ষণ নেই, তার আর কোনো রকম মায়া মোহ কোনোটাই কাজ করছে না, এই ব্যাপারগুলো তার সঙ্গে ঘটছে। তাহলে এটা ছিল হচ্ছে চন্দ্র। এবার আমি আসি মঙ্গলের প্রসঙ্গে, অর্থাৎ লগ্নভাবে যদি মঙ্গল বসে থাকে এবং অন্য কোন প্ল্যানেটের সঙ্গে কি কনজাংশনে থাকে তার প্রভাব একজন ব্যক্তির ওপর কীভাবে পড়ে সেইটা আলোচনা করব। এবার সবার আগে বলি, মঙ্গল
গ্রহটির একার ভূমিকা কী, মানে আমাদের লগ্নভাবে যদি শুধু মঙ্গল থাকে তাহলে তার একার কী ভূমিকা থাকতে পারে একজন ব্যক্তির ওপর। সেই ব্যক্তি কথায় কথায় প্রচণ্ড রকম রেগে যেতে পারেন, তিনি অত্যন্ত সাহসী প্রকৃতির মানুষ হতে পারেন, তিনি একটু বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তিনি একটু কলহপ্রিয় বা কলহপ্রিয়া হতে পারেন, অর্থাৎ ঝগড়াঝাটি করাটা তিনি এনজয় করতে পারেন, সব ব্যাপারে তিনি একটুখানি যুক্তি দিয়ে বোঝবার চেষ্টা করেন এবং তিনি কিন্তু তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, একটা কমান্ডিং অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে থাকবে। এই ব্যাপারটা কিন্তু একজন ব্যক্তির মধ্যে দেখা যায় যদি মঙ্গল তার লগ্নভাবে থাকে। তবে এই মঙ্গলেরও কিছু শত্রু আছে। মঙ্গলের শত্রু কারা? রাহু, কেতু এবং শুক্র, এই তিনটে গ্রহ হচ্ছে মঙ্গলের শত্রু। এরা কিন্তু প্রত্যেকে ব্যবহারিক শত্রু, অর্থাৎ প্র্যাকটিক্যাল এনিমির কথা বলছি। এইবার মঙ্গল যদি রাহুর নক্ষত্রে থাকে বা রাহুর সাথে ক্লোজ কনজাংশনে থাকে তাহলে কি হবে? সেই ব্যক্তির মধ্যে মারাত্মক রকমের একটা দুঃসাহস কিন্তু কাজ করতে পারে, অর্থাৎ নানান রকমের অ্যাডভেঞ্চারাস ব্যাপার, সহজে ভয়ভীত না হওয়া, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকতে পারে। এবং এর থেকে একটা সমস্যাও কিন্তু হতে পারে। কীরকম সমস্যা? সমস্যাটা হচ্ছে বেশি দুঃসাহসিকতা দেখিয়ে কোনো কিছু করতে গিয়ে তার কিন্তু নানান রকমভাবে বিপদ আপদ কিন্তু হতে পারে। এবার এই ব্যাপারটা কাদের ক্ষেত্রে হয়? এই ব্যাপারটা যারা পূর্বজন্মে অন্যের শারীরিক কোনো ক্ষতি করেছিল, শারীরিক এবং মানসিক ক্ষতি করেছিল, বা কাউকে প্রচণ্ড রকম নির্মমভাবে হত্যা করেছিল বা নির্মমভাবে শারীরিক আঘাত করেছিল, এরকম মানুষের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল রাহুর নক্ষত্রে থাকে। কেন থাকে? তার কারণ রাহু এই মঙ্গলের সাহসটাকে বাড়িয়ে দুঃসাহস করে তোলে এবং সেই দুঃসাহসিকতা দেখাতে গিয়ে এই ব্যক্তির এই জন্মে এমন কোনো মানুষের দ্বারা তিনি প্রহৃত হতে পারেন যার দ্বারা তার কিন্তু একটা শারীরিক চোট আঘাত এইগুলো কিন্তু আসতে পারে। তা এটা ছিল হচ্ছে মঙ্গল আর রাহুর কানেকশান। এবার আমি আসি মঙ্গল আর কেতুর কানেকশান। মঙ্গল মানে হচ্ছে সাহস আর কেতু মানে হচ্ছে ত্যাগ, অর্থাৎ যেখানে সাহস দেখানোর কথা, যেখানে সাহস দেখানোর দরকার, সেই জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু পিছিয়ে আসতে পারেন বা সেখানে সেই ক্ষেত্রটাতে তার কিন্তু একটা ছেড়ে দেওয়ার একটা মেন্টালিটি কাজ করতে পারে যদি মঙ্গল কেতুর নক্ষত্রে থাকে বা কেতুর সাথে ক্লোজ কনজাংশনে থাকে। এবার আমি আসি মঙ্গল আর শুক্রের কনজাংশন। লগ্নভাবে মঙ্গল থেকে যদি শুক্রের সাথে কনজাংশনে থাকে বা শুক্রের দ্বারা যদি দৃষ্ট হয় বা শুক্রের নক্ষত্রে যদি থাকে তাহলে একজন ব্যক্তি কিন্তু পরকীয়ার মতো কোনো ব্যাপারে লিপ্ত হতে পারেন। তাহলে এই ছিল হচ্ছে মঙ্গলের প্রভাব আমাদের লগ্নের ওপর। আজকে এই তিনটে গ্রহ নিয়েই আমি আলোচনা করলাম। এই ভিডিওর আরও একটি অংশ খুব শিগগিরই আপলোড হতে চলেছে, যাতে আমি বাকি গ্রহ অর্থাৎ বুধ, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এই কটি প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।